আপনারা শুনছেন কেইগো হিগাশিনোর লেখা দ্য রেড ফিঙ্গার। আজ এর তৃতীয় পর্ব। মনে হচ্ছে যেন সস্তা টিভি নাটক দেখছি, ভাবে আকিও। পরিস্থিতি এতটা গুরুতর না হলে হয়তো হেসেই ফেলত স্ত্রীর এহেন আচরণে। বড্ড বেশি নাটকেও ঠেকছে সব কিছু। এমনটা নয় যে ওর মনে হচ্ছে ইয়াইকেও অভিনয় করছে, কিন্তু টেলিভিশনে দেখা কোনো দৃশ্য বা উপন্যাসে কোনো চরিত্র থেকে অনুপ্রাণিত সে। আঁকিও ঠাউর করতে পারছে না ইয়াইকোর মতিগতি, কিন্তু ওর পক্ষে মুখ ফুটে এই ব্যাপারে কিছু বলাও সম্ভব নয়। সেক্ষেত্রে উল্টাপাল্টা কিছু করে বসতে পারে ইয়াইকো। ঠিক আছে, আমি ফোনটা নামিয়ে রাখছি, তুমি কাছে নামাও। না, আমি এটা নামিয়ে রাখা মাত্র তুমি পুলিশে ফোন দিবে। কথা দিচ্ছি ফোন দিব না। রিসিভারটা আসলেই নামিয়ে রাখে আঁকিও, কিন্তু কাছিটা নামায় না ইয়াইকো। হয়তো এখনও ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না সে। চোখ থেকে সন্দেহ দূর হয়নি। দীর্ঘশ্বাস ছেড়ে তাতামি ম্যাটের উপরে পা ভাঁজ করে বসে পড়ল আঁকিও। এখন কি করবে তুমি শুনি? সামনে পরিস্থিতি কিন্তু আরও জটিল হবে, এটা ভুলে যেও না। এবারেও মুখ খোলে না ইয়াইকো, কিন্তু সে নিশ্চয়ই জানে আঁকিও ভুল কিছু বলেনি। ছোট্ট মেয়েটার বাবা মা নিশ্চয়ই পুলিশে যোগাযোগ করবে। স্টেশনের বাইরে দেখা লোকটার কথা মনে পড়ে গেল এক সময়। মেয়েটার পরনে কী ছিল সেটা দেখেছ? পরনে কী ছিল? গোলাপি সোয়েট শার্ট তো না? আসলে জানি না সোয়েট শার্ট কিনা, তবে গোলাপি। এ কথা জিজ্ঞেস করছো কেন? একবার মাথা চুলকায় আঁকিও। স্টেশনের সামনেই দেখা লোকটার ব্যাপারে সব খুলে বলে। খুব সম্ভবত মেয়েটার বাবা। আমি নিশ্চিত এতক্ষণে পুলিশের সাথে যোগাযোগ করেছে ভদ্রলোক। আর পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করলে খুঁজে পেতে খুব বেশি সময় লাগবে না। তখন আর কিছু করার থাকবে না আমাদের। কারো আদরের মেয়ে ওদের উঠোনে এরকম অবস্থায় পড়ে আছে, ভাবতে কেমন যেন লাগছে আঁকিওর। লোকটাকে কেকের দোকানটার ওখানে কেবল পেছন থেকে দেখেছিল, কিন্তু তার দুশ্চিন্তার মাত্রা বোঝার জন্য সেটুকুই যথেষ্ট। এরকম কেউ চুপ করে বসে থাকবে না। আবারও লজ্জায় ভরে উঠল আঁকিওর মন। ইয়াইকো এখনও গলার কাছে কাঁচিটা ধরে রেখেছে। বিড়বিড় করে কিছু একটা বলল সে। ঠিক বুঝতে পারল না আঁকিও। কি বলছো? মাথা উঁচু করে ইয়াইকো। লাশটা রেখে আসো অন্য কোথাও। কি? মেয়েটার মৃতদেহ এখানে রাখা যাবে না বলে একবার ঢোক গিলে ইয়াইকো। অন্য কোথাও রেখে আসতে হবে। আমি তোমাকে সাহায্য করবো এই কাজে। প্লিজ কিছু একটা করো। বাউ করা ভঙ্গিতে মাথা নিচু করল ইয়াইকো। দীর্ঘশ্বাস ফেলে আঁকিও। বুঝে শুনে বলছো তো কথাটা? মাথা নিচু করেই রাখলো ইয়াইকো, যেন সে পণ করেছে ও তার কথা না মানা অবধি মাথা তুলবে না। গুঙিয়ে উঠল আঁকিও। যত সব পাগলামি। ইয়াইকোর পিঠ কাঁপছে, কিন্তু মাথা তুলল না সে। যত সব পাগলামি, আবারও বলল আঁকিও। আসলে ওর মাথাতেও স্ত্রীর মতন একই চিন্তায় ঘুরপাক খাচ্ছিল এতক্ষণ ধরে, কিন্তু জোর করে দূরে রাখার চেষ্টা করছিল ভাবনাটা, কারণ কাজ আদৌ সম্ভব বলে মনে হয় না। অসম্ভব, কোনোভাবেই পারবো না, উল্টো ফেঁসে যাব, মনে মনে নিজের সাথে তর্ক করে আঁকিও। তাছাড়া মাথা নিচু করে রাখা অবস্থাতেই বলে ইয়াইকো, আমাদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। নাওমি যদি পুলিশের কাছে আত্মসমর্পণ করেও আমাদের জীবন আর আগের অবস্থায় ফিরে যাবে না। ওর বাবা মা হিসেবে সবাই আমাদের দোষারোপ করবে, বলবে একটা জানোয়ার জন্ম দিয়েছি। ও যদি দোষ স্বীকার করেও নেয়, যা ঘটে গেছে সেটার জন্য কেউ আমাদের ক্ষমা করবে না। সব কিছু হারাতে হবে তখন। অনুভূতি শূন্য কণ্ঠে কথাগুলো বলে গেল ইয়াইকো। ঘটনার পরিক্রমায় নিশ্চয়ই এখন আর কিছু অনুভব করতে পারছে না সে। ইয়াইকো ভুল কিছু বলেনি, ভাবে আঁকিও। নাওমি পুলিশের কাছে আত্মসমর্পণ করলেও কেউ ওদের প্রতি বিন্দু মাত্র সহানুভূতি দেখাবে না। হাজার হলেও নিরীহ একটা বাচ্চামি খুন হয়েছে। তুমি তো বলছো মেয়েটাকে কোথাও রেখে আসতে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? কথাটা বলা মাত্র আঁকিও বুঝতে পারে এখন আর পিছিয়ে আসা সম্ভব নয়। কোনো কাজ করতে অস্বীকৃতি জানানো আর সেটাকে অসম্ভব বলা এক জিনিস নয়। মানে? মেয়েটাকে কিভাবে নিয়ে যাব? খুব বেশি দূরে তো যাওয়ার সুযোগ নেই। আঁকিওর ড্রাইভিং লাইসেন্স আছে ঠিকই, কিন্তু গাড়ি নেই। ওদের বাড়িটা পুরনো, গ্যারেজ ছিল না কখনোই। তাছাড়া কখনো গাড়ির প্রয়োজন বোধও হয়নি ওর
বা ইয়াইকোর। কোথাও না কোথাও তো লুকিয়ে ফেলা যায়। লুকিয়ে ফেলবো মানে? এই বাড়িতে কোথাও লুকিয়ে রাখতে চাইছো নাকি? আপাতত, এরপর সুযোগ বুঝে না হয় সরিয়ে ফেলা যাবে। ইয়াইকোর কথা শেষ হবার আগেই মাথা ঝাঁকিয়ে না করে দিল আকিও। না, এভাবে হবে না। কেউ না কেউ নিশ্চয়ই মেয়েটাকে নাওমের সাথে দেখেছে, আর তেমনটা হয়ে থাকলে পুলিশ অল্প সময়ের মধ্যেই আমাদের বাসায় আসবে, তল্লাশিও চালাতে পারে। তখন মেয়েটাকে খুঁজে পেলে আমাদের বলার কিছু থাকবে না। চুপ হয়ে গেল আকিও, আবারও তাকিয়ে আছে ফোনটার দিকে। গোটা কথোপকথনই অর্থহীন লাগছে এখন। পুলিশ যদি আসলে ওদের বাসায় আসে, মেয়েটার মৃতদেহ কোথায় আছে তাতে আর কিছু যায় আসবে না তখন। শত চেষ্টা করেও মন থেকে ভয় দূর করতে পারল না ও। আজকে রাতের মধ্যে যদি কোথাও রেখে আসতে পারি, তাহলে হয়তো বেঁচে যাব। কি? এবারে মাথায় উঠালো ইয়াইকো। খুব বেশি দূরে যেতে হবে না, অন্য কোথাও রেখে আসলেই হবে। এমনটা বোঝাতে হবে যে সেখানেই খুন হয়েছে মেয়েটা। অন্য কোথাও? এই ধরো, বলতে গিয়ে থেমে গেল ইয়াইকো। কথাটা কিভাবে শেষ করবে বুঝতে পারছে না। ঠিক এই সময় পেছন দিক থেকে একটা শব্দ কানে এলো আকিওর। বিস্মিত ভঙ্গিতে ঘুরে দাঁড়ালো। মাসাই বের হয়েছে তার ঘর থেকে। গুনগুন করে একটা বাচ্চাদের ছড়া গান গাইছে সে। সুরটা আকিওর পরিচিত, কিন্তু গানটার নাম মনে এলো না। বাথরুমে দরজা খোলার শব্দ শুনতে পেল একটু পর, এ কারণেই উঠেছে মাসাই। উঠার আর সময় পেল না, গজগজ করে বলল ইয়াইকো। আকি অবশ্য কিছু বলল না। কিছুক্ষণ বাদে ফ্লাশের শব্দ ভেসে এলো। বাথরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো মাসাই। তারপর পদশব্দ মিলিয়ে গেল করিডরের অন্য পাশে। এখনো পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছে ওরা। মাসাই ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ কানে আসা মাত্র উঠে দাঁড়ালো ইয়াইকো। দুধ দাঁড় করে বাথরুমে গিয়ে কলটা বন্ধ করল। শব্দও থেমে গেল সাথে সাথে। সব সময়ের মতন আজকেও সিঙ্কের কল বন্ধ করতে ভুলে গেছে মাসাই। প্রয়োজনের চেয়ে অনেক বেশি শব্দ করে দরজা বন্ধ করলো ইয়াইকো। ভেতরে ঢুকে দেয়াল হেলান দিয়ে নিচে বসে পড়ল, যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও নেই। দুই হাতে চেপে ধরেছে কপাল, শব্দ করে শ্বাস নিচ্ছে। আর পারছি না আমি, মরে যেতে ইচ্ছে করছে। যা ঘটেছে সব কিছুর জন্য সে নিজেকে দোষারোপ করছে কিনা এটা জিজ্ঞেস করা থেকে নিজেকে বিরত রাখলো আকিও। মেঝেতে পাতা বাদামি হয়ে আসা তাতামি ম্যাটগুলোর দিকে চোখ গেল ওর। এগুলো যখন চকচক ছিল সেই সময়কার কথা মনে পড়ল। তখন হাই স্কুলের ছাত্র ছিল। এরকম একটা বাসায় ওদের রাখার জন্য নিজের বাবার প্রতি এক ধরনের বিতৃষ্ণা কাজ করত। পরিশ্রম কিন্তু কম করতো না সে। কিন্তু আমি কি করেছি? সেই তো ফিরে এসেছি এই শহরটায়। এমনকি পারিবারিক জীবনেও সুখী নেই। এখন আমার পরিবারের কারণে অন্য একটা পরিবার তছনছ হয়ে গেল। নষ্ট হয়ে গেল একটা বাচ্চা মেয়ের জীবন। সব দোষ আমার। ছোট পার্কটা কেমন হয়? একটু পর বলল। ছোট পার্ক? হ্যাঁ, গিনকোগো গাছগুলো আছে যেখানে। ওখানে নিয়ে যাবে? হ্যাঁ। পার্কেই রেখে আসবে? না, পার্কে না। আকিও বলে, ওখানে অনেকগুলো পাবলিক টয়লেট আছে, চাইলে সেখানে লুকিয়ে রাখতে পারি। টয়লেটে? তাহলে সাথে সাথে হয়তো কারো চোখে পড়বে না। খারাপ বলনি। সামনে এগিয়ে এলো ইয়াইকো। কখন করব আমরা কাজটা? মাঝরাতে, এই ধরো 2টার দিকে। ড্রেসারের উপরে ঝোলানো ঘড়িটার দিকে তাকালো আকিও। কেবল 8:30 মতন বাজছে। আলমারি থেকে বড় একটা কার্ডবোর্ডের বক্স বের করলো ও। ড্রয়ার কেনার সময় পেয়েছিল বক্সটা। ইয়াইকো এটা রেখে দিয়েছিল কুশনগুলোর রাখার জন্য, কিন্তু শেষমেশ আর কিছু রাখা হয়নি। জিনিসটা যে কখনো ওদের কাজে আসতে পারে এটা মাথায় আসেনি আকিওর। বক্সটা বাগানে নিয়ে গেল। ছোট মেয়েটার মৃতদেহ একটা ময়লা ফেলার কালো ব্যাগের মধ্যে রাখা। সেটার পাশে বক্সটা নামিয়ে ভাঁজ খুলে ফেলল। ঠিকঠাকই আছে ওটা, কাজ চলে যাবে। আবারও ভেতরে চলে এলো আকিও। ডাইনিং রুমে বসে আছে ইয়াইকো। 2 হাতে চেপে ধরেছে মাথা, চুল এসে ঢেকে দিয়েছে মুখটা। হবে? হ্যাঁ, বলল আকিও। মেয়েটাকে বক্সে ঢুকাওনি? আরও পরে। এখন আমাকে বাগানে কেউ দেখে ফেললে সন্দেহ করতে পারে। ঘাড় ঘুরিয়ে সময় দেখে নিল ইয়াইকো। ঠিক বলেছ, খসখসে শোনালো তার কণ্ঠস্বর। আকিওর বড্ড তেষ্টা পেয়েছে।
তবে তেষ্টাটা পানির না। একটা ঠান্ডা বিয়ার বা হুইস্কি পেলে স্নায়ু শিথিল হতো কিছুটা, অনুভূতিগুলো ভোঁতা হয়ে আসতো। যে প্রচণ্ড অপরাধবোধ কাজ করছে ভেতরে ভেতরে, সেটা একটু হলেও কমতো। কিন্তু এখন সেটা সম্ভব না, জরুরি কাজ আছে অনেক। একটা সিগারেট ধরিয়ে দ্রুত শেষ করলো। নাওমি কি করছে? ইয়াইকোকে দেখে মনে হচ্ছে না আকিওর প্রশ্ন তার কানে ঢুকেছে। তুমি একটু রুমে গিয়ে ওর সাথে কথা বলো না। লম্বা একটা শ্বাস ছেড়ে অবশেষে আকিওর দিকে ঘাড় ফেরায় তার স্ত্রী। চোখ জোড়া টকটকে লাল বেচারির। এখন কথা বলতে ইচ্ছে করছে না। ঠিক কী ঘটেছিল সেই ব্যাপারে ভালো মতন জানতে হবে আমাদের। কী জিজ্ঞেস করবো ওকে? ওদের কেউ একসাথে দেখেছিল কিনা, কয়টার সময় বাইরে বের হয়েছিল, কখন ফিরেছে, এসব। কি লাভ এখন এসব জিজ্ঞেস করে? কি লাভ সেটাও কি তোমাকে বোঝাতে হবে নাকি এখন? যদি ওদের কেউ একসাথে দেখে থাকে তাহলে পুলিশ এক না এক সময় জানবেই। তখন আমাদের আর নাওমিকে জিজ্ঞাসাবাদ করতে আসবে। পরিস্থিতি চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। পুলিশ আসলেও? মাথা নিচু করে বলল ইয়াইকো। আমার ছেলের সাথে কথা বলতে দেব না। তোমার কথা তো খুব মানবে পুলিশের লোকেরা, উল্টো সন্দেহের পরিমাণ বাড়বে। আমি নাওমিকে বলতে বলবো যে ও কিছু জানে না এই বিষয়, তাহলে আর পুলিশ ওকে সন্দেহ করবে না। তোমার কি আসলেই মনে হচ্ছে যে ব্যাপারগুলো এত সহজ? পুলিশ যদি এমন কোনো প্রত্যক্ষদর্শী খুঁজে পায় যে নাওমির সাথে দেখেছিল ছোট মেয়েটাকে, তখন কিন্তু হাল ছাড়বে না। আবার কেউ যদি মেয়েটাকে নাওমির সাথে দেখা কথা বলতে এগিয়ে আসে, আরও কোনো জবাব না দেয়, তাহলে কিন্তু নাওমির কথা আলাদাভাবে মনে রাখবে তার। এসব নিয়ে মাথা ঘামিয়ে কি আদৌ কোনো লাভ আছে? আছে বলেই তো জানতে চাইছি। আমাদের এটা মাথায় রাখতে হবে যে বাসায় আসার পথে ওদের কারোর সাথে কথা হয়েছিল কিনা। এবারে ইয়াইকো পাল্টা কিছু বলল না। হয়তো পরিস্থিতির গুরুত্ব অবশেষে মাথায় চুকি চোজে তার। কিছুক্ষণ পর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। যাচ্ছ কোথায়? ওপরে। জিজ্ঞেস করে দেখি কারোর সাথে কথা হয়েছিল কিনা। নিচে আসতে বলো ওকে। এসে কাজ নেই, এমনিতেও ঘাবড়ে গেছে। এখন না নামলে। আকিওর কথা উপেক্ষা করে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল ইয়াইকো। হলওয়ে ধরে হেঁটে যাওয়ার সময় তার পদশব্দ শোনা গেলেও সিঁড়িতে ওঠার পর আর কোনো শব্দ এলো না। ছেলে যেন বিরক্ত না হয় এজন্য পা টিপে টিপে উঠছে সে। এরকম পরিস্থিতিতে স্ত্রী এহেন আচরণে ভীষণ বিরক্ত হলো আকিও। সিগারেট নিভিয়ে উঠে গিয়ে ফ্রিজ থেকে একটা বিয়ারের ক্যান বের করলো। পুনরায় বসার আগেই অর্ধেকটা খালি হয় ক্যান। এ সময় মেঝেতে রাখা বাজারের ব্যাগটার দিকে চোখ পড়ল ওর। কেনাকাটা সেরে বাসায় ফিরে মেয়েটাকে দেখে এতই চমকে গিয়েছিল যে ব্যাগ থেকে জিনিসপত্র বের করতেও ভুলে গেছে। ভেতরে সবজি আর কিমা করা মাংস চোখে পড়ল ওর। খুব সম্ভবত বার্গার বানানোর পরিকল্পনা ছিল ইয়াইকোর। নাওমির পছন্দের খাবার। সবজিগুলো রান্না করা অবস্থাতেই কেনা হয়েছে। শেষ কবে ওকে নিজে কিছু রান্না করে খাইয়েছিল সেটা মনে নেই আকিওর। সিঁড়ি থেকে কারো নিচে নেমে আসার শব্দ কানে এলো এ সময়। কিছুক্ষণ পর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইয়াইকো। কি বলল? কারোর সাথে দেখা হয়নি ওর। বসতে বসতে বলল ইয়াইকো। তাই আমি বলেছি পুলিশ যদি ওকে কিছু জিজ্ঞেস করে তখন যেন বলে যে ও কিছু জানে না এই ব্যাপারে। বিয়ারে লম্বা একটা চুমুক দিল আকিও। পোক্ত কোনো কারণ না থাকলে পুলিশ আমাদের সাথে দেখা করতে আসবে না। আর যদি আসে তখন জানি না বলে পার পাওয়া যাবে না। না যাক, তবু নাওমি এই কথাই বলবে। নাক দিয়ে শব্দ করলে আকিও। তোমার কি মনে হয় পারবে ও? কি পারবে? পুলিশ কি মিথ্যা বলতে? তারা কিন্তু আমাদের মতন না। অপরাধীদের জিজ্ঞাসাবাদ করে অভ্যাস আছে তাদের। এটাই তাদের কাজ। এরকম পেশাদার লোকের মুখোমুখি হলে কিন্তু ঘাবড়ে যাবে। আমাদের সাথে যতই হম্বিতম্বি করুক, ও কীরকম ভীতু তা নিশ্চয়ই ভালো করেই জানো। চুপ করে রইল ইয়াইকো। ভুল কিছু বলেনি আকিও। তুমি লাই দিয়ে মাথায় তুলেছ। মানে সব দোষ আমার, তাই তো? যখন যা আবদার করে হোক সেটা অন্যায়, মানা করো না। ধৈর্য বলতে কিছু নেই ওর। তোমার মুখে কিন্তু এসব কথা মানায় না। তুমি নিজে করোটা কি শুনি? কোনো কাজ একটু ঝামেলা মনে হলেই হাত গুটিয়ে বসে থাকো বা বাসা থেকে পালাও। পালাই মানে? কোথায় পালাই? ও যখন প্রাইমারি স্কুলে শেষ বর্ষে ছিল তখনকার ঘটনাটা মনে আছে?
প্রাইমারি স্কুলের শেষ বর্ষে? কোন ঘটনা? দেখেছ, তোমার মনেও নেই। ওকে যে স্কুলে কয়েকটা ছেলে জ্বালাতন করতো সেই কথা বলছি। তোমাকে জানানোর পর বলেছিলে ওর বয়সী একটা ছেলের নিজেকে রক্ষা করার ক্ষমতা থাকা উচিত। স্কুলে যেতে চাইতো না ও, কিন্তু তুমি জোর করতে। আমি কিন্তু মানা করেছিলাম যেতে। ওর ভালোর জন্যই বলেছিলাম। মিথ্যে কথা। দায়িত্ব এড়িয়ে যাওয়াই তোমার স্বভাব। আর তুমি যে বুদ্ধি দিয়েছিলে সেটাই কাজ হয়নি। ওকে জ্বালাতন করা থামায়নি ছেলেগুলো। টিচার যখন তাদের ধমক লাগায় তখন কিছুদিনের জন্য থামে, কিন্তু স্কুলের বাকি মাসগুলোই ওর সাথে ঠিকমতো কখনো কথা বলেনি কেউ। আকিও কি বলবে বুঝে উঠতে পারছে না। ও ভেবেছিল ছেলের এই সমস্যার সমাধান তখনই হয়ে গেছে। আমাকে বলনি কেন তখন কিছু? কারণ নাওমি মানা করেছিল। তাছাড়া আমারও বলার ইচ্ছা ছিল না। তুমি ওকেই বকতে। নিজের পরিবারের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই তোমার। এরকম একটা কথা কিভাবে বললে তুমি? এটাই সত্যি, কারণ তখন তুমি অন্য একজনের সাথে প্রেম করে বেড়াচ্ছ। আমরা গোল্লায় যাই না কি করি সেসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই, বিতৃষ্ণ স্বরে বলল ইয়াইকো। আবারও সে একই কথা তুললে? তুমি খুব ভালো করেই জানো যে আমার এই ব্যাপারে কথা বলার কোনো আগ্রহ নেই, কখনো ছিলও না। আমি শুধু চাই তুমি তোমার পরিবারে খেয়াল রাখবে। ঘরের বাইরে কি করে বেড়াও সেই ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। তুমি তোমার ছেলেকে বোঝো না। এতদিন বলিনি, কিন্তু এবারে বলছি। নাওমির এখন অবধি স্কুলে কোনো বন্ধু নেই। এলিমেন্টারি স্কুলে যারা ওকে জ্বালাতন করেছে তারা এখনও পেছনে লেগে আছে। অন্যদের মাঝে ওদের কথা বলেছে, বিধায় কেউ নাওমির সাথে বন্ধুত্ব করতে চায় না। বাবা হিসেবে তোমার দায়িত্ব ছিল নিজের ছেলেকে বাঁচানো, কিন্তু ওর দিকে ফিরে তাকাতেও যেন কষ্ট হয় তোমার। ইয়াইকোর চোখ আবারও ছলছল করছে। এবারে কষ্টের পাশাপাশি সেখানে অসন্তোষের ছাপও টের পেল আকিও। ইচ্ছে করে অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল। যথেষ্ট হয়েছে, তুমিই শুরু করেছিলে, ফিসফিস করে বলে ইয়াইকো। বিয়ার শেষ করে ক্যানটা ফেলে দিল আকিও। আমাদের এখন প্রার্থনা করা উচিত যেন পুলিশ না আসে বাড়ি পর্যন্ত। একবার যদি নাওমির সাথে কথা বলে তারা, সব শেষ হয়ে যাবে। নিজেকে শক্ত করো। প্রশ্নই ওঠে না, ইয়াইকো বলে। ওর সাথে কেউ কথা বলতে পারবে না। পুলিশের লোক যদি কথা বলতে চায় আমাদের কিছু করার থাকবে না, একদমই না। সোজা হয়ে বসে ওর দিকে তাকালো ইয়াইকো। সেক্ষেত্রে বলবো আমি খুনটা করেছি। কি? বলবো আমি মেরেছি মেয়েটাকে। তাহলে নাওমিকে আর গ্রেফতার করতে পারবে না। আজে বাজে কথা বলো না তো। তুমি কি নিজের কাছে দোষ নেবে? নেবে না তো। চোখ বড় করে বলে ইয়াইকো। সেক্ষেত্রে আমার হাতে তো আর কোনো উপায় নেই। তুমি বা আমি কেন একটা নিরীহ বাচ্চা মেয়েকে হত্যা করব? তুমি পার্ট টাইম চাকরি করো, আমিও করি। দুজনেরই অ্যালিবাই আছে। বলবো অফিস থেকে আসার পথে খুনটা করেছি। তাহলেও কোনো লাভ হবে না। ময়না তদন্তে বেরিয়ে আসবে মেয়েটা ঠিক কখন মারা গেছে। তাতে কিছু যায় আসে না। আমি বলবো মেয়েটাকে আমিই মেরেছি। আজে বাজে কথা বলো না। আবারও একই কথা বলল আকিও। ঠিক সেই সময় একটা বুদ্ধি খেলে গেল ওর মাথায়। কয়েক সেকেন্ড নিশ্চল দাঁড়িয়ে রইল, মাথার চাকাগুলো ঘুরছে বনবন করে। কি হলো? আর কি নিয়ে কথা শোনাবে আমাকে? কিছু না, মাথা ঝাঁকিয়ে বলল আকিও। মনে মনে প্রাণপণে চেষ্টা করছে যে বুদ্ধিটা মাথায় এসেছে সেটাকে দূরে সরিয়ে দিতে। ভাবনাটা এতই জঘন্য যে নিজের প্রতি ঘেন্না হচ্ছে ওর। রাত 1টার খানিকক্ষণ পর টিভি বন্ধ করে দিল আকিও। খবরে ছোট মেয়েটার নিখোঁজ হবার ঘটনাটা প্রচারিত হচ্ছে কিনা সেটা দেখার জন্য খুলেছিল। ইয়াইকো এখনও তাতামি ঘরে। 2 ঘন্টা ধরে সেখানেই আছে। এই অস্থিরতা আর সহ্য হচ্ছে না তার। স্বামী স্ত্রী দুজনেই চুপ করে আছে, জানে যে মুখ খুললেই আবারও বেঁধে যাবে। সিগারেট মুখে নিয়ে উঠে দাঁড়ালো আকিও। ডাইনিং রুমের সিলিং লাইটটা নিভিয়ে জানলার পাশে এসে দাঁড়ালো। পর্দা সরিয়ে উকি দিল বাইরে। বাইরে পথ বাতিগুলো জ্বলছে এখনো, কিন্তু ওদের বাগানের ভেতরে আসছে না আলো। ঘুটঘুটে অন্ধকার সেখানটায়। অন্ধকারে চোখ সয়ে আসা অবধিও অপেক্ষা করল। ময়লা ফেলার ব্যাগটা দেখা যাচ্ছে এখন। গ্লাভস পরে জানলার পাল্লা সরিয়ে বেরিয়ে এলো বাইরে। হাতে একটা কার্ডবোর্ডের বক্স, টেপ আর ফ্ল্যাশ লাইট। প্রথমে কার্ডবোর্ডটাকে সোজা করল, এরপর নিচে ভালো মতো টেপ মেরে নিল যেন খুলে না যায়। অবশেষে চোখ ফেরালো কালো রঙের ময়লার ব্যাগটার দিকে।
এর আগে কখনো এতটা আতঙ্কিত বোধ করেনি ও জীবনে। মেয়েটার পা দেখা যাচ্ছে এখন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাকি শরীরটা না চাইতেও দেখতে হবে। মুখ শুকিয়ে গেল আকিওর, ইচ্ছা করছে ছুটে পালাতে। এমনটা নয় যে এর আগে কখনো মৃতদেহ দেখেনি। এই তো বাবা মারা গেল কিছুদিন আগে, কিন্তু কখনো এতটা ভয় বা দ্বিধা কাজ করেনি মনে। ডাক্তার ওর বাবাকে মৃত ঘোষণার পরেও গালে হাত দিয়েছে কয়েকবার, কিন্তু দুই পরিস্থিতির মধ্যে তফাৎটা আকাশ পাতাল। ঝড়ের মধ্যে কাঁপতে থাকা পাতার মতো কাঁপতে কাঁপতে কালো ময়লার ব্যাগটা হাত ছোঁয়ালো। নিচে উঁকে দিতে সাহসে কুলাচ্ছে না, এরকম ভয়ের সাথে পরিচয় ছিল না ওর। হাসপাতালে কেউ মারা গেলে মৃত্যুর আগের এবং পরের অবস্থার মধ্যে খুব বেশি একটা তফাৎ করা যায় না। প্রথম দেখায় বোঝাও যায় না যে মারা গেছে কিনা, কিন্তু এখন ওর সামনে যে মৃতদেহটা আছে সেটা পুরোপুরি অন্যরকম। একটা সুস্থ সবল নিরীহ বাচ্চা মেয়েকে হঠাৎ খুন করা হয়েছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। ওর এরকম ভয় পাওয়ার আরেকটা কারণ আছে। পুলিশকে ফোন করে সব জানালে হয়তো এতটা ভয় পেত না। মেয়েটাকে তুলে বক্সটার ভেতরে রাখতে হবে ভাবতেই কেমন যেন লাগছে। এমনটা করার যৌক্তিক কোনো কারণ তো নেই। তাছাড়া এরকম আতঙ্কবোধের আরেকটা কারণ হচ্ছে বিবেকের দহন। ভীষণ অনৈতিক একটা কাজ করতে চলেছেও। বাচ্চা মেয়েটার মৃতদেহের মুখোমুখি হওয়া আর সেই সত্যের মুখোমুখি হওয়া একই কথা। বাড়ির সামনে দিয়ে চলে যাওয়া গাড়ির শব্দে বাস্তবে ফিরে এলো আকিও। এখন দিবার স্বপ্ন দেখার সময় নয়। ওকে যদি প্রতিবেশী দিয়ে কেউ দেখে ফেলে এখানে, সেটা ভালোও হবে না মোটেও। কালো প্লাস্টিকের ব্যাগটা না সরিয়ে মৃতদেহটা তুলে বক্সে রাখে যাবা কিনা সেটা নিয়ে ভাবল কিছুক্ষণ। পার্কের পাবলিক টয়লেটে যে কোনো একটা স্টলে মেয়েটাকে রেখে প্লাস্টিকের ব্যাগটা সরালেও হবে। ততক্ষণ না হয় চোখ বন্ধ করে রাখবে, এরপর ফিরে আসবে বাড়িতে। কোনো ঝামেলা না হলে কেউ কিছু সন্দেহ করবে না। সাথে সাথে সিদ্ধান্ত বদলে ফেলল। না চাইলেও মৃতদেহটা দেখতে হবে ওকে, নতুবা বুঝবে না এখন সেটা কেমন অবস্থায় আছে। নামের কোনো চিহ্ন থাকলে মুছে ফেলতে হবে। কোনো উপায় নেই, নিজেকে প্রবোধ দেয় আঁকিও। পরিবারের জন্য হলেও এই হীন কাজটা করতে হবে ওকে। লম্বা শ্বাস নিয়ে সামনে ঝুঁকে ময়লার ব্যাগটা একটু সরিয়ে উকি দিল আঁকিও। অন্ধকারেও ছোট্ট মেয়েটার ফর্সা পাটা বোঝা যাচ্ছে। স্টেশনের লোকটার মতে মেয়েটার বয়স 7 বছর। এরকম একটা বাচ্চা মেয়ের গলা চেপে ধরা হয়েছে ভাবতেই গুঙিয়ে উঠল। অন্ধকারে আর কিছু দেখা যাচ্ছে না। টর্চ বের করে মাটির দিকে তাক করে চালু করলো। এরপর ধীরে ধীরে আলোর রেখাটা নিয়ে এলো মৃতদেহের দিকে। মেয়েটার পরনে একটা সুতি স্কার্ট আর বিড়ালের ছবিওয়ালা সোয়েটশার্ট। হয়তো তার মা শখ করে পরিয়ে দিয়েছিল জামাটা। এখন তার মাথায় কি ঘুরছে? এবারে বাচ্চা মেয়েটার ফ্যাকাশে হয়ে আসা চেহারার দিকে আলো ধরল আঁকিও। পর মুহূর্তে সরিয়ে ফেলতে বাধ্য হলো। নিশ্চল বসে রইল কিছুক্ষণ, ভারী শ্বাস ফেলছে। চিত হয়ে শুয়ে আছে মেয়েটা, চেহারা উপরের দিকে ফেরানো। সরাসরি সেদিকে তাকাতে চায়নি আঁকিও, কিন্তু যেটুকু দেখেছে সেটাই গেঁথে গেছে মস্তিষ্কে। এই অল্প আলোতেই মেয়েটার চোখের অবস্থা দেখে দম বন্ধ হয়ে আসছিল আরেকটু হলে। আমার দ্বারা সম্ভব না, নিজেই নিজেকে বলল আঁকিও। কাজটা যে নাওমি করেছে সেটা বোঝার কোনো উপায় নেই। লাশটা কার্ডবোর্ডের বক্সে তুলে রাখতে হবে এখন, কিন্তু তখন যদি কোনোভাবে আঁকিওর কোনো চিহ্ন রয়ে যায়। আসলেই এসবই অজুহাত। কাজটা করতে ইচ্ছে করছে না আঁকিওর। মেয়েটার পিঠের নিচে হাত দিল। যা ভেবেছিল সেই তুলনায় অনেক হালকা শরীরটা, যেন একটা পুতুল। প্রস্রাবে ভিজে আছে স্কার্টটা। একটা কটু গন্ধ এসে ধাক্কা দিল আঁকিওর নাকে। মেয়েটার হাত পা বেশ কসরত করে ঢোকাতে হলো বাক্সটার ভেতরে, তবে খুব একটা সমস্যা হলো না। আঁকিও ভেবেছিল রিগর মর্টিসে শক্ত হয়ে যাওয়ায় নাড়ানোই যাবে না হয়তো। এই সময় মেঝেতে একটা জিনিসে চোখ পড়ল ওর। টর্চের আলো ফেলে বুঝল মেয়েটার এক পাটে জুতা নিচে পড়ে আছে। কিছুক্ষণ আগে এক পায়ে সাদা মোজা দেখেছিল, তখন জুতো কোথায় সে কথা মাথায় আসেনি। আরেকটু হলেই মারাত্মক ভুল হয়ে যাচ্ছিল। বাক্সের ভেতরে হাত ঢুকিয়ে খালি পাটা বের করে আনলো, জুতো পরিয়ে দিয়ে ফিতা বেঁধে দিল ঠিক মতো। এবারে মেয়েটাকে পার্কে রেখে আসার পালা। খুব বেশি ওজন নয় মেয়েটার, কিন্তু একটা বাক্স কিভাবে বই নিয়ে যাওয়াটা অসুবিধাজনক। তাছাড়া পার্কটা প্রায় 10 মিনিটের দূরত্বে, যাওয়ার পথে থামা যাবে না এক মুহূর্তের জন্য। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর আঁকিও ঠিক করলো সাইকেলটা ব্যবহার করবে সেই কাজে। চাবি নেওয়ার জন্য ভেতরে ঢুকলো।
বাজারে যাওয়া আসার জন্য সাধারণত এই সাইকেলটা ব্যবহার করে ইয়াইকো। আপাতত বাড়ির সামনে রাখা আছে ওটা। গেট খুলে বাইরে উকি দিয়ে একবার দেখে নিল রাস্তায় কেউ আছে কিনা। যখন দেখলো কেউ নেই, সন্তর্পণে বেরিয়ে এলো। সাইকেলের তালা খুলে গেটের গায়ে হেলান দিয়ে রাখলো। ঘুরে বাগানে ফেরার জন্য পা বাড়াবে, এ সময় থমকে গেল আকিও। কেউ একজন দাঁড়িয়ে আছে কার্ডবোর্ডের বাক্সটার কাছে। আর একটু হলে চিৎকার করে উঠত, তুমি এখানে কি করছো? নিজেকে সামলে নিচু স্বরে জিজ্ঞেস করলো আকিও। আগন্তুককে চিনতে সমস্যা হয়নি কোনো। মাসায় নিশ্চল দাঁড়িয়ে আছে বাক্সটার পাশে, ওর মা। তবে তার দৃষ্টিটি বাক্সটার দিকে নয়, অন্য কোনো কিছু মনোযোগ কেড়েছে তার। মায়ের বাহুতে হাত রাখলো আকিও। এত রাতে বাইরে কি করছো? কিন্তু মাসায়ের কানে আকিওর কথা ঢুকলো বলে মনে হয় না। কোনো সারা শব্দ নেই তার। খানিক বাদে আকাশের দিকে তাকালো, যেন ওখানে কিছু খুঁজছে। অন্ধকারের কারণে মায়ের অভিব্যক্তি বুঝতে পারছে না আকিও। অনেক সুন্দর, তাই না? অবশেষে বলল মাসায়। এরকম আবহাওয়া থাকলে আমরা শিক্ষা সফরে যেতে পারবো। আকিওর ইচ্ছা করছে হতাশায় মাটিতে বসে পড়তে। মায়ের ভাবনাহীন কণ্ঠস্বর শুনে কেন যেন আরও ক্লান্ত লাগছে ওর। মাসায় কিছু করেনি, তবু তার প্রতি প্রবল বিতৃষ্ণা অনুভব করছে আকিও। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে দুই হাতে মাকে ধরে সামনে এগোলো। লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল মাসাই। নিজেকে এখন ছোট একটা বাচ্চা ভাবলেও বাইরে বেরোলে লাঠি নিতে ভোলে না সে। এই বিষয়টা বরাবরই অদ্ভুত লাগে আকিওর। কিন্তু স্মৃতিভ্রংশ রোগীদের চিন্তাধারা বোঝা কারো কাম্য নয়। মাসাই সামান্য নড়লেই তার লাঠিতে লাগানো ঘণ্টাগুলো বেজে ওঠে। আকিউরা যখন এই বাড়িতে ফিরে আসে, সেই সময় এই শব্দটা মিষ্টি লাগলেও এখন বিরক্ত লাগছে ভীষণ। ভেতরে চলো মা, ঠান্ডা লাগছে না তোমার? কালকে ঝড় বৃষ্টি হবে না তো? না, চিন্তা করো না। নিজেকে এখন স্কুল ছাত্রী মনে করে মাসাই। অন্তত আকেও সেটাই ধারণা। এই যেমন এখন আগামীকালের শিক্ষা সফর নিয়ে ভীষণ উত্তেজিত সে কারণেই বাইরে দেখতে এসেছে আবহাওয়া ঠিকঠাক আছে কিনা। বাড়িতে ঢুকে লাঠিটা জুতার র্যাকে হেলান দিয়ে রাখলো মাসাই। খালি পায়ে বাইরে বেরিয়ে গিয়েছিল বিধায় পায়ের পাতায় মাটি লেগে আছে। আখির মনে হচ্ছে যে কোনো সময় ওর মাথায় বুঝি খারাপ হয়ে যাবে। তাতামি ঘরের স্লাইডিং দরজাটা হালকা ফাঁকা হলো এই সময়। ইয়াইকোর চেহারা দেখা গেল সেখানে। ভ্রু কুচকে রেখেছে সে। হচ্ছেটা কি? কিছু না মা, আবার কিছু করেছে? ইয়াইকোর কণ্ঠস্বরে শাশুড়ির প্রতি তার মনোভাব একদম পরিষ্কার। না, যাচ্ছি আমি এখন। মাথা নাড়ল ইয়াইকো। সাবধানে যেও। চিন্তা করো না। পেছনে ফিরে বাইরে বের হওয়া দরজাটা খুলল আকিও। বাগানে এসে বাক্সটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল একবার। এখনও বিশ্বাস হচ্ছে না বাক্সটার ভেতরে ছোট্ট একটা বাচ্চার মেয়ে মৃতদেহ ঢুকিয়ে রেখেছে ও নিজেই। কিছুক্ষণ পর অন্য এক জায়গায় রেখে আসবে। এর চেয়ে খারাপ রাত আমার জীবনে আর আসেনি, মনে মনে বলল আকিও। বাক্সটা বন্ধ করে তুলে নিল হাতে। বড্ড ভারী মনে হচ্ছে ওটাকে এখন। অথচ আকিও জানে ভেতরে মেয়েটার ওজন একদমই কম। সাইকেলের কাছে গিয়ে সামনে ছোট্ট ব্যাগটার উপরে নামিয়ে রাখলো বাক্সটা। ঠিকভাবে রাখতে বেশ বেগ পেতে হচ্ছে। সিটে বসে যাওয়া যাবে না। অজ্ঞতা এক হাত দিয়ে হ্যান্ডেল এবং আরেক হাতে বাক্সটা ধরে হাঁটতে শুরু করলো। পথবাতির আলোয় ওর ছায়া পড়ছে রাস্তার উপরে। সময় এখন রাত 2টোর আশেপাশে। অন্ধকার রাস্তাটা কোথাও কেউ নেই, কিন্তু কয়েকটা বাড়ির জানালায় আলো জ্বলতে দেখা যাচ্ছে। খুব সাবধানে এগোচ্ছে আকিও। চেষ্টা করছে যাতে কোনো শব্দ না হয়। রাতের এই সময়ে বাস চলে না, তাই হুট করে ওকে কেউ দেখে ফেলবে সেই সম্ভাবনা প্রায় শূন্যের কোথায়। কিন্তু ব্যক্তিগত গাড়ির কোনো ভরসা নেই, যে কোনো সময় যে কোনো দিক থেকে চলে আসতে পারে। তাছাড়া ট্যাক্সিগুলো তো আছেই। এসব কথাই ভাবছি এমন সময় একজোড়া এগিয়ে আসতে দেখল সামনের দিক থেকে। দ্রুত পাশে ছোট ওয়ান ওয়ে রাস্তাটায় ঢুকে পড়ল। গাড়িটা এখানে ঢুকতে পারবে না। একটা কালো ট্যাক্সি হুশ শব্দ তুলে ছুটে গেল কিছুক্ষণ পর। আরও কিছুক্ষণ অপেক্ষা করে রাস্তাটার থেকে বেরিয়ে এলো আকিও। ওর গন্তব্য আর মাত্র 10 মিনিটের দূরত্বে। কিন্তু এইটুকু পথই অনন্ত মনে হচ্ছে এখন। পার্কটার অবস্থান একটা আবাসিক এলাকার একদম মাঝখানে। খুব একটা বড় না, কয়েকটা গিঙ্কো গাছ আর সর্বসাকুল্যে 5টার মতো বেঞ্চ। বৃষ্টি হলে মাথা বাঁচানোর মতো কোনো ছাউনিও নেই। সেই কারণেই চালচুলোহীন কেউ রাত কাটায় না ওখানটায়। চৌকো পার্কটার টয়লেটগুলোর পেছনে
সাইকেলটা ঠেলে নিয়ে রাখলো আকিও। সকালে বৃষ্টি হবার কারণে এখানকার মাটি বেশ নরম, ভেতরে কোনো আলো জ্বলছে না। চারপাশে শেষবারের মতো নজর বুলিয়ে বাক্সটা হাতে নিয়ে প্রবেশপথের দিকে এগুলো আকিও। পুরুষ এবং মহিলা টয়লেটগুলোর সামনে গিয়ে দোটানায় পড়ে গেল কোন দিকে যাবে। শেষ পর্যন্ত পুরুষ টয়লেটই বেছে নিল। এতে কাজটা কোন ভবঘুরে মানুষের বলে চালিয়ে দেওয়া সহজ হবে। বিশ্রী একটা গন্ধ নাকে এসে লাগলো প্রথমেই। তবু বাক্সটা হাতে নিয়ে সামনে এগোলো, চেষ্টা করছে যতটা কম সম্ভব শ্বাস নেওয়া যায়। টর্চ জ্বেলে একটা টয়লেটের দরজা খুলল। ভেতরটা ভীষণ নোংরা। একটা বাচ্চা মেয়েকে এখানে রেখে যেতে হবে ভাবতে অপরাধ বোধে ছেয়ে উঠছে মন। কিন্তু এখন আর কিছু করার নেই। টর্চটা দাঁত দিয়ে চেপে ধরে বাক্স খুলে ভেতর থেকে মেয়েটাকে বের করলো। টয়লেট সিট থেকে যতটা দূরে সম্ভব বসার ভঙ্গিতে রেখে দিল বাচ্চাটাকে। দেখে মনে হবে বসে আছে সে, কিন্তু মেয়েটার শরীর থেকে হাত সরাতেই একপাশে ঢলে পড়ল। টর্চের আলোয় আঁকিও খেয়াল করলো মেয়েটার পিঠ ঘাস লেগে আছে। আরেকটু হলে টর্চ ফেলেই দিয়েছিল প্রায়। ওদের বাগানের ঘাস। পুলিশে আগাছার ঘাসগুলোকে আলামত হিসেবে ব্যবহার করতে পারবে। ফরেন্সিক বিদ্যা নিয়ে খুব বেশি কিছু জানে নাও, কিন্তু ঘাসগুলো কোন জাতের সেটা খুঁজে বের করতে পারলে ওগুলো কোথায় জন্মেছে সেটা বের করাও নিশ্চয়ই কঠিন কিছু হবে না পুলিশের জন্য। ওদের এলাকার সমস্ত বাড়ির উঠানে ঘাস ল্যাবে নিয়ে পরীক্ষা করতে পারবে তারা। অজ্ঞতা ঘাসগুলো মেয়েটার শরীর থেকে সরাতে উদ্যত হলো আঁকিও। স্কার্ট এবং চুলেও লেগে আছে কিছু। আঁকিও অবশ্য বুঝতে পারছে যে শেষ পর্যন্ত লাভ হবে না। বাক্সে লেগে থাকা ঘাসগুলো সরিয়ে ফেলতে হবে। আবারও আতঙ্কে চেপে বসলো চিত্তে। যতগুলো সম্ভব ঘাস তুলে নিয়ে টয়লেট প্যানে ফেলে দিল। মেয়েটার চুলগুলো ভালো করে পরীক্ষা করে দেখল। টানা কাজ করে যাওয়ায় আতঙ্কের কথা ভুলে গেল এক সময়। কাজ শেষে ফ্ল্যাশ টানলো, কিন্তু পানি বেরোলো না। আরও একবার চেষ্টা করে লাভ হলো না কোনো। ছোট টয়লেটটা থেকে বেরিয়ে সিঙ্কের দিকে এগুলো আঁকিও। কলের চাবি ঘোরানোর সময় পানির সরু ধারা বেরিয়ে এলো ভেতর থেকে। এক হাতে গ্লাভস খুলে পানি ভরে নিল সেখানে। এরপর টয়লেট প্যানের কাছে গিয়ে ঢেলে দিল। খুব একটা লাভ হলো না। পরপর কয়েকবার কাজটা করতে হলো। বারবার গ্লাভসে পানি ভরতে ইচ্ছে না করায় শেষ পর্যন্ত আঁচলা ভরে নিয়ে গেল পানি। কসমিন কালেও ভাবিনি যে এরকম একটা কাজ কখনো করতে পারে ওকে। বাইরে কেউ দেখলে নিশ্চিত পুলিশে ফোন দেবে। এখন আর ভয় পাওয়ার অবস্থা নেই আঁকিও। ওর পরিবারের অবস্থা এতটাই নাজুক যে হাল ছেড়ে দিলে জেলে ঘাড়ে টানতে হবে তাকে। গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন কেইগো হিগাশিনোর লেখা দ্য রেড ফিঙ্গার। আজ ছিল তৃতীয় পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, অন্যদের জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।